রাজ্যের মুসলিমরা তারা কি আপনাদের ভোট দেবে? যে যে ভাষায় কথা বোঝে তাকে সেই ভাষায় বোঝানো উচিত বলে আমি মনে করি। কোথাও কি আপনার মনে হয় না ভারতীয় জনতা পার্টি আসলে কিন্তু কয়েক হাজার বুথে তো পোলিং এজেন্টই দিতে পারবে না? 4 জন কর্মী খুন হয়েছে আমার জেলা, আমি তখন জেলা সভাপতি। 15ই আগস্ট পতাকা তুলতে গেছে, গলা কেটে দিয়েছে, রাস্তায় দাঁড়িয়ে পিটিয়ে মেরে দিয়েছে বিজেপি কার্যকর্তাকে। এসআইআর হলে আপনাদের তো তাহলে সুবিধা, স্ক্রুটিনিটা ওরা করে দেবে, মানে নেপোয় দই মারবে। বাংলাদেশি রোহিঙ্গা সব থেকে যদি বেশি কোনো রাজ্যে ঢুকে থাকে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ। ভারতীয় জনতা পার্টিতে বিধানসভা নির্বাচনে যে প্রার্থী তালিকাগুলো তৈরি হচ্ছে, কোথাও কি মনে হয় দল বদলুরা আবার চার্টার ফ্লাইটে চলে আসবে? 26-এ তৃণমূলকে বিদায় জানাতেই হবে, নইলে পশ্চিমবঙ্গের ভাগ্যে দুঃখ আছে। কি দুঃখের কথা বলছেন এটা? রামনবমীর মিছিল আমি দিলীপ দা ছিলাম, সেখানে আমাদেরকে অ্যাটাক করা হয়েছিল রাস্তার মাঝখানে, আমি আহতও ছিলাম। তো সেখানে একজন হিন্দু হিসাবে যদি রামনবমীর মিছিলে হাঁটতে না পারি, সেখানে যদি আক্রমণ হয়, বিধায়কের উপর যদি আক্রমণ হয়, রাজ্যের হিন্দুরা কি সুরক্ষায় আছে? কিন্তু বিজেপি ক্ষমতায় এলে এ রাজ্যের কি হবে? মানে আমি বিমানবাবু, আপনি তো বিধানসভারও মানে একটা আইনসভারও তো সদস্য, মানে সত্যি কি হবে? পার্টিকে যদি ক্ষমতায় আনতে হয় এখানে বাহুবলী লাগে, নইলে পশ্চিমবঙ্গে রাজনীতি করা যায়। অনেকে বলছেন পুজোর পর নাকি অনেক কিছু হবে, কিন্তু বাংলার মানুষ এত ডেডলাইন পেয়েছে আর কিছু হচ্ছে না, এবং সেই জন্য বাংলার মানুষ হতাশায় বলছেন কেন্দ্র রাজ্য একটা সেটিং আছে। তৃণমূল কংগ্রেস হচ্ছে একটা ব্যক্তিগত মানুষের পার্টি। মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি একজন মালিক, একজন ম্যানেজিং ডাইরেক্টর, তারা যা বলে বাকিরা কর্মচারীর মতো শোনে। দিলীপ ঘোষের পাল্টা লবি কোথাও আবার বাবুল সুপ্রিয়কে আনার চেষ্টা করছে। বাবুল সুপ্রিয়কে নিয়ে একটু বেশি আলোচনা হয়ে যাচ্ছে, আমি পাত্তা দেওয়ার প্রয়োজন মনে করি না। এই কারণেই মনে করি না, কারণ এরা স্বার্থপর সুবিধাবাদী লোক। আপনি কি মনে করেন সিপিএম বা কংগ্রেস এরা তৃণমূলকে হাঁটাতে পারবে না? এই রাজ্যে একমাত্র বিজেপি হাঁটাতে পারে। পশ্চিমবঙ্গে ভাইপো মানে সবাই জানে বালি গরু চুরি করার লোক, এর বাইরে কিছু জানে বলে আমি জানি না। কোথাও কি মনে হচ্ছে যে বাম কংগ্রেস এরা সংখ্যালঘু ভোটে, শাসকের সংখ্যালঘু ভোটে এবার 1% মানে 1% তাদের দিকে যাবে? 38-39% ভোট আমরা ধরে রেখেছি পশ্চিমবঙ্গে, এটা কম ব্যাপার নয়, এবং ম্যাক্সিমাম ভোটই আমাদের হিন্দু ভোট। কোথাও মনে হয় না আপনার যে ভারতীয় জনতা পার্টির বিরোধী দল হিসেবে যেভাবে লড়াইটা দেওয়ার কথা ছিল সেই লড়াইটা দিতে পারেনি? Gauri Devi Institute of Medical Sciences and Hospital, GT Road, Rajpath, Durgapur. Best place to study. For contact us, call 7797662222, 9775696237. আমি ঋতব্রত ভট্টাচার্য, শুরু করছি R+ নিউজ রুম। আজকে আমাদের অতিথি বিমান ঘোষ মহাশয়, পুরসুরার বিধায়ক, ভারতীয় জনতা পার্টির বিধায়ক। আমি আপনাকে প্রথমেই যে প্রশ্নটা করব, আমি একটু পেছন দিকে যাচ্ছি কারণ মানুষের এটা জেনে রাখা ভালো যে একদিকে দিলীপ যাদব, অন্যদিকে আপনি। কথায় বলে যে আপনারা দুজনেই বাহুবলী, কথায় বলে আপনারা দুজনেই আসলে ছিলেন দমদার প্রার্থী। আবার অনেকে বলেন নিন্দুকেরা দুই গুন্ডার লড়াই হয়েছিল, ব্যাপারটাকে মেনে নেন? অ্যাকচুয়ালি গুন্ডা নয়, 2021-এর নির্বাচনের সময় আমিও জেলা সভাপতি ছিলাম, উনিও জেলা সভাপতি ছিলেন হুগলি জেলার, আমি ছিলাম আরামবাগের। তো সেখানে উনি পুরসুরাতে প্রতিদ্বন্দ্বী হিসাবে আমার ছিলেন। তো পুরসুরার মানুষ বিজেপিকেই পছন্দ করেছে এবং বিজেপিকেই ভোট দিয়েছে, এবং সেখানে 28,000-এরও বেশি ভোটে আমরা জিতেছি মানুষের আশীর্বাদে। তো সেখানে যেই ক্যান্ডিডেট হতো না কেন ওখানে তার পক্ষে জেতা টাফ ছিল। দিলীপবাবু ওখানে এসেছিলেন, তাকে পুরসুরার মানুষ ভালো করে স্বাগত জানিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে। একদিকে পুরসুরা, গোঘাট, আরামবাগ, খানাকুল, চতুর্দিকে খালি আমি দেখতে পাচ্ছি যে গেরুয়া, মানে ভারতীয় জনতা পার্টি ঠিক ওই জায়গাতে, মানে গোটা রাজ্যে এরকম নেই। ওই জায়গায় কি আছে যে গেরুয়ার ভূস্বর্গ হয়ে উঠেছে এ বঙ্গে আপনাদের এলাকা?
দেখুন, আপনারা গোটা রাজ্যের মানুষই জানে যে আরামবাগ একসময় বামফ্রন্টের গড় ছিল, অনিল বসুর নাম সবাই শুনেছেন। তো সেখানে 2018 সালের পঞ্চায়েত নির্বাচনের পর আমি ওখানে জেলা সভাপতির দায়িত্ব পাই পার্টির থেকে। তো পাওয়ার পর সে এক ঝাঁক ইয়াং ছেলে পার্টিতে এসে পার্টিকে সমৃদ্ধ করে। মানে আপনি বলছেন গুন্ডাদের বিরুদ্ধে গুন্ডাদের সংগঠিত করেছে? অ্যাকচুয়ালি গুন্ডা ঠিক নয়, এটা সংগঠন। আচ্ছা। সংগঠন বলতে আমাদের পশ্চিমবঙ্গের রাজনীতিতে বাহুবলীর দরকার হয়। পার্টিকে যদি ক্ষমতায় আনতে হয় এখানে বাহুবলী লাগে, নইলে পশ্চিমবঙ্গে রাজনীতি করা যায় না। তো আরামবাগে তো বটেই, আরামবাগ, গোঘাট, কানাকুল, পুরসরা হচ্ছে আপনি সন্ত্রাসের আঁতুর ঘর বলা চলে। তো সেখানে 19 সালে লোকসভা নির্বাচনে আমরা জিতেও হেরে গেছি, আমাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে। 1100 ভোটে মাত্র লোকসভা ভোটে হেরেছিলাম। হারিয়ে দেওয়া হয়েছে। কারণ 2014 সালে লোকসভা নির্বাচনে আমরা তৃণমূল কংগ্রেসের থেকে প্রায় 4 লক্ষেরও বেশি ভোটে পিছিয়ে ছিলাম। সেখানে 2019-এ 5 বছরের মধ্যে মাত্র 1100 ভোটে আমরা পিছিয়ে সমাপ্ত করেছি। সেখানে আপনারা জানেন এই বিষয়গুলো, লোডশেডিং করে দেওয়া হয়েছে, সেই সময় কেস খায় আমি বাইরে, সব কিছু নিয়ে আর কি। তারপর 2021-এর বিধানসভা নির্বাচনে আরামবাগের মানুষ এই যে সাব ডিভিশনের 4টে সিট, এই 4টে সিট বিজেপিকে উপহার দিয়েছে, আরামবাগ, গোঘাট, খানাকুল, পুরসুরা। তখন আমি জেলা সভাপতি ছিলাম 21 সালে। তো ওখানে সাধারণ মানুষ বিজেপির সঙ্গে আছে। তৃণমূল যতই ওখানে অশুভ আত্মাত করার চেষ্টা করুক, ওখানে কিছু করতে পারবে না। তা গোটা বিজেপির রাজ্যে অন্য জায়গায় যারা রয়েছেন তাদের আপনি তাহলে একটা ওয়ার্কশপ নিচ্ছেন না কেন? এই যে আপনারা মানে সেয়ানে কোলাকুলি হচ্ছে আপনাদের এই 4টে জায়গায়, অন্য জায়গায় কেউ পাচ্ছে না, এটা কেন? মানে একটা ওয়ার্কশপ নেওয়া উচিত তো আপনাদের। আমরা বেশ কিছু জায়গাতে স্ট্রং আছি। উত্তরবঙ্গ, নর্থ বেঙ্গল আমাদের শক্ত জোন। আপনি যদি ধরেন পুরুলিয়া, বাঁকুড়া, আমরা শক্ত জোনে আছি। আমরা পূর্ব মেদিনীপুরে আমরা টাইট, মানে আমরা শক্তিশালী আছি। মানে আপনি বলছেন মারের বদলা মার ওখানে চলছে। যে ভাষায় কথা বোঝে তাকে সেই ভাষায় বোঝানো উচিত বলে আমি মনে করি। কারণ পশ্চিমবঙ্গের রাজনীতিতে অন্য রাজ্যের সঙ্গে যদি আমরা তুলনা করি, সেই রাজনীতি পশ্চিমবঙ্গে হবে না। এখানে আপনাকে দম দিয়েই লড়াই করতে হয় এবং সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হয়, নইলে এই তৃণমূল কংগ্রেসের হারমাদদের বিরুদ্ধে লড়াই করা কঠিন। তা ভারতীয় জনতা পার্টির অন্য যারা রয়েছেন তারা এটা পারছেন না কেন? মানে কিসের জন্য মনে হয়? লোকবল নেই? সেটা নয়, আমাদের দেখুন, পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি এখন অনেক শক্তিশালী। আমরা 2019, 21 এবং 24 এই 3টে নির্বাচনে 38-39% ভোট আমরা ধরে রেখেছি পশ্চিমবঙ্গে। এটা কম ব্যাপার নয়। এবং ম্যাক্সিমাম ভোটই আমাদের হিন্দু ভোট। যদি আপনি হিসাব করেন তো এই 39%-এর মধ্যে ম্যাক্সিমাম ভোটই হিন্দু ভোট। সেটা আমরা 3টে নির্বাচন ধরে রেখেছি। তো বিষয় হচ্ছে এখন সংখ্যাতত্ত্বের বিষয়ে আমরা পিছিয়ে আছি। তো এইবারে 26-এ যে বিধানসভা নির্বাচন আসছে, সেই নির্বাচনে হিসাব উল্টো হবে। অনেক জায়গায় আমরা ভালো ফলাফল করব এবং পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসবে, তার জন্য সাধারণ মানুষও অপেক্ষা করে আছে। যেটা 21-এ আমরা পারিনি, সেই বৃত্তটা আমরা 26-এ সম্পূর্ণ করব। এটা আমাদের আশা নয়, এটা আমাদের সামনে একটা টার্গেট, লক্ষ্য, এবং বাংলার মানুষকে বাঁচানোর জন্য আমরা সবাই একত্রিতভাবে লড়াইটা লড়ছি। কোথাও কি আপনার এটা মনে হয় না যে ধরুন আপনি যে এলাকার কথা বলছেন, এই এলাকাতে এতদিন ধরে ভারতীয় জনতা পার্টি ক্ষমতাতে, রাজ্যে ক্ষমতাতে না থেকেও আপনারা ক্ষমতায় আছেন, এইবারকার নির্বাচন 2026-এর নির্বাচন কোথাও বিমানবাবুর, অর্থাৎ আমি সিপিএমের বিমানবাবুর কথা বলছি না, আমি আপনার কথা বলছি, যে আপনার কপালে ভাঁজ ফেলছে? কারণ একটা প্রতিষ্ঠান বিরোধী ভোট তো থাকে, কোথাও চিন্তিত না? দেখুন, প্রতিষ্ঠান বিরোধী ভোট তো তৃণমূলের এগেনস্টেই যাবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, আমি যেটা বলতে পারি। কেননা এত অ্যান্টি ইনকামেন্সি তৈরি হয়েছে গ্রাউন্ড লেভেলে। আমি গ্রাউন্ডে কাজ করি, আমি বলতে পারি আপনাকে, শুধু পুরসুরা নয়, আমি স্টেট সেক্রেটারি থাকার সুবাদে, জেলা সভাপতি থাকার সুবাদে আমি পশ্চিমবঙ্গে, উত্তরবঙ্গ ছাড়া দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় আমি কাজ করেছি, বুথের কাজ করে এসেছি, গ্রাউন্ড লেভেল ওয়ার্ক করে এসেছি। এবং সেখানে আমার যেটা উপলব্ধি হয়েছে, মানুষ চায় বিজেপিকে ভোট দিতে। কোথাও ভোটের সময় তৃণমূলের এই গুন্ডাগর্দির ফলস্বরূপ আমাদেরকে কিছু কিছু জায়গায় পিছিয়ে যেতে হয়েছে। তবে এই 26-এর নির্বাচনে সমস্ত আমাদের কার্যকর্তা, কর্মী, ভোটাররা জানে
যে 26-এ তৃণমূলকে বিদায় জানাতেই হবে, নইলে পশ্চিমবঙ্গের ভাগ্যে দুঃখ আছে। তো কি দুঃখের কথা বলছেন এটা? দেখুন, যেইভাবে সরকারটা চলছে আজকে অগণতান্ত্রিকভাবে, এই সরকারের কোনো গণতন্ত্র নেই, তৃণমূল কংগ্রেসে তো নেই। আপনাদের সংবাদ মাধ্যমেই আপনারা অনেক কিছু দেখান, প্রতিদিন কিছু না কিছু থাকে। তো সেখানে আমি এখন বলতে গেলে এখন লম্বা লাইন হয়ে যাবে। আমি শুধু একটা কথা বলতে পারি, আমার পুরসুরার ক্ষেত্রে বলতে পারি, এই যে আমার পাড়ায় আমার সমাধান, এখন তৃণমূল কংগ্রেসের, সে সরকারের নয়, তৃণমূল কংগ্রেসের যে কর্মসূচি চলছে, সেই কর্মসূচি আমার বিধানসভায় একটা স্কুলেতে চলছিল। আমরা জানি যে এই কর্মসূচিতে জনপ্রতিনিধিরা যাবে, যাদের যাদের যার কথা আপনারা হয়তো মিডিয়ার মাধ্যমে দেখিয়েছেন হয়তো। সেখানে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি, সে কোনো জনপ্রতিনিধি নয়, সেখানে গিয়ে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচার করছে। তো ডেফিনেটলি ওখানকার সাধারণ মানুষ তার উত্তর দিয়ে দিয়েছে, তার ঘাড় ধাক্কা দিয়ে তাকে বার করে দিয়েছে ওখান থেকে। তো এটা আমরা ওখানে করতে পেরেছি। মানে আপনারা বলছেন একমাত্র ওখানেই আপনারা ঘাড় ধাক্কা দিয়ে তৃণমূলকে বার করে দিতে পারছেন, ব্লক সভাপতিকে? শুধু ওখানে কেন বলবো, আমি একটা পার্টিকুলার ঘটনার কথা আপনাকে বললাম, বিভিন্ন জায়গায় হচ্ছে। এই আপনার আজকেই একটা ঘটনা ঘটেছে আমার পাড়া আমার সমাধানে, আজকেই, সেখানেও তো একই বিষয়। এখন বিষয় হচ্ছে তৃণমূল কংগ্রেস ওই আবার একটা টোপ দিতে শুরু করেছে, ভোট আসছে সামনে। যেমন টোপ দিয়েছে যে পরিযায়ী শ্রমিক তাদেরকে 5,000 টাকা করে দেওয়া হবে, এখানে আসলে উত্তরও দিচ্ছে অনেকে, ফেসবুকের মাধ্যমে দেখতে পাচ্ছি যে আমরা এখানে 20,000 টাকা ইনকাম করি, আপনি 5,000 টাকা দেবেন, আবার ভোট পেরিয়ে গেলে আপনি আমাদেরকে কিছুই দেবেন না, আপনাকে আমরা ভরসা করি না। তারা বলছে, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বলছে। তাও তো কিছু দিচ্ছে, মানে কেন্দ্র সরকারের উচিত ছিল না একটা প্যারালাল সরকার চালানো? দেখুন, আমি এই কথাটা কেন বলছি, 2009 সালে আপনি জানেন লোকসভা নির্বাচনে তৃণমূল সেই সময় অপ্রত্যাশিত, অনেকের কাছে অপ্রত্যাশিত ফলাফল করেছিল। এবং আপনারা জানেন যে সেই সময় 6টা প্রতিমন্ত্রী নিয়ে, অর্থাৎ 6টা হাফ প্যান্ট মন্ত্রী নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কার্যত একটা প্যারালাল সরকার, সমান্তরাল সরকার শুরু করে। এবং 2009 সেই সরকার যেভাবে এই সমান্তরাল সরকার শুরু করেছিল, ঠিক সেই সময় 2011-তে তার প্রতিফলন দেখা গেল যে তৃণমূল কংগ্রেস পরিবর্তনটা করে ফেলল। আপনাদের মনে হয় না যে ভারতীয় জনতা পার্টি কেন্দ্রে আছে, আপনাদের যে ক্ষমতা পাওয়া উচিত ছিল বঙ্গ বিজেপির, এবং বিজেপির যে একটা সমান্তরাল সরকার চালানোর কথা ছিল, সেইটা করতে পারলেন না? অ্যাকচুয়ালি গণতন্ত্রে এইগুলো মানায় না, আমার যেটা মনে হয়, ব্যক্তিগতভাবে আমার যেটা মনে হয়। কারণ আমরা জানি আমাদের ফেডারেল স্ট্রাকচারের নিয়ম হচ্ছে কেন্দ্র রাজ্য সমন্বয়ে। আপনি ব্যক্তিগতভাবে গণতন্ত্রে বিশ্বাস করেন? ব্যক্তিগতভাবে গণতন্ত্রে বিশ্বাস করি, এবং এই এখন যে সরকার চলছে পশ্চিমবঙ্গে সম্পূর্ণ অগণতন্ত্র। যারা কোর্ট মানে না, যারা বিচার ব্যবস্থা মানে না, যারা রাজ্যপাল মানে না, যারা প্রধানমন্ত্রী মানে না, যারা রাষ্ট্রপতি মানে না, তারা তো ওইভাবেই প্যারালালি, যেটা আপনি বলছেন যে 2009 সমান্তরাল, তখনই মানুষের বোঝা উচিত ছিল যে এরা ক্ষমতায় আসলে এই সেম জিনিস বাংলাতে তৈরি করবে। দেখুন, প্যারালালি সরকার চালালে বা পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন জারি করে যদি সরকার ফেলতে হতো, তাহলে অনেক আগেই ফেলে দিত, যা ঘটনা এখানে ঘটেছে। কিন্তু ভারতীয় জনতা পার্টি মোদিজির নেতৃত্বে যে সরকার চলছে, তারা চায় না যে একটা সরকার জিতে এসেছে তাকে কোনোভাবে অগণতান্ত্রিকভাবে ফেলে দিতে। তাই আজকে তৃণমূল কংগ্রেস সেখানে টিকে আছে। আমি আপনাকে বলছি যে যেইভাবে সরকার দুর্বৃত্ত এবং উদ্বৃত্তদের নিয়ে চলছে, এই সরকারের স্থায়িত্ব 26 পর্যন্তই আছে, এরপরে আর এই সরকারটা থাকবে না, মানুষ থাকতে দেবে না এই সরকারকে। আমি মানুষের কথা বলতে পারি আপনাকে, আমাদের পার্টি কার্যকর্তাদের কথা বলতে পারি, যারা আজকে ধরুন প্রায় 300 জন আমাদের কর্মী খুন হয়েছে 2018 থেকে যদি ধরি আমি, তো 300 জন যে কর্মী খুন, এমন তো আমার আরামবাগের বলি 4 জন কর্মী খুন হয়েছে আমার জেলার, আমি তখন জেলা সভাপতি। 15ই আগস্ট পতাকা তুলতে গেছে, গলা কেটে দিয়েছে, রাস্তায় দাঁড়িয়ে পিটিয়ে মেরে দিয়েছে বিজেপি কার্যকর্তাকে। তো এই যে ত্যাগ মানুষের জন্য, তো এই ত্যাগের ফলস্বরূপ 21-এ আমরা কিছু করতে পারি, তারপর আরও অত্যাচার হয়েছে। তো সেখানে 26-এ আমরা একদম পুরো ইউনিট হিসাবে এক হয়ে লড়াই করার চেষ্টা করছি, এবং আগামী দিনে 26-এ এই তৃণমূল কংগ্রেসের সরকারের পতন হবে, এটা আমরা টার্গেট নিয়ে আগাচ্ছি। আমার এখানে আপনাকে একটা প্রশ্ন করতেই হবে। দেখুন, অনেকেই বলছেন ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব জানে যে বঙ্গে যদি বিজেপি চলে আসে, তাহলে তৃণমূল কংগ্রেস, এটা তাদের অনেকের ধারণা, অনেকে বলেন যে ক্ষমতাবিহীন তৃণমূল কংগ্রেস সেই সময় দুর্বল হয়ে পড়বে, বাম এবং কংগ্রেস তখন দ্বিতীয় জায়গায় চলে আসবে, এবং সেটা শিওরে বিপদ কেন্দ্র বিজেপি নেতৃত্ব মনে করে। তার কারণ কংগ্রেস সাংগঠনিকভাবে গোটা দেশে ভারতীয় জনতা পার্টির শত্রু,
আর তাত্ত্বিকভাবে, মতাদর্শগতভাবে, সাংগঠনিকভাবে নয়। কেরালা, ত্রিপুরা আর ওইখানে কোথায় কোথায় একটা দুটো সিট, আর পশ্চিমবাংলায় তো কিছুই নেই। কিন্তু তা সত্ত্বেও মতাদর্শগতভাবে মাছ যেমন জল ছাড়া বাঁচতে পারে না, ধর্ম ছাড়া অনেক রাজনৈতিক দলের অস্তিত্বহীনতায় ভুগবে। সেই জন্যে চেনা শত্রু হিসেবে তৃণমূলকে চায়, এবং সেই জন্য সেটিং আছে। মানে আপনারা যতই চেষ্টা করুন, আপনারা গুড সেকেন্ড হয়ে থাকবেন, অর্থাৎ আপনারা কখনোই প্রথম হবেন না। জানি না কারা বলে, এটা বলতেই পারে তারা। না, আপনার মনে হয় না? না না না, এই সেটিং যে তত্ত্ব যারা দেয়, তারা এই কারণেই দেয় কারণ তারা বিজেপি বিরোধিতা করে। অনেক ধরনের মানুষ থাকে যারা সামনে আসে না, পিছন থেকে বিরোধিতা করে, যারা বাড়িতে বসে বিরোধিতা করে। একটা কথাই বলবো, পশ্চিমবঙ্গের আজকে যে নিরাপত্তা বর্ডারে, এই নিরাপত্তা জাতীয় নিরাপত্তাকে বিঘ্নিত করছে। আজকে দেখবেন বাংলাদেশি রোহিঙ্গা সব থেকে যদি বেশি কোনো রাজ্যে ঢুকে থাকে, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ। অন্য স্টেটে পাবেন না। আর পশ্চিমবঙ্গতে ঢুকে তারা বিভিন্ন স্টেটে চলে যাচ্ছে। এটা জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে একটা ক্ষতিকারক দিক। তো সেখানে কোনোভাবেই আমাদের সরকার চায় না যে এমন একটা সরকার এই রাজ্যে থাক যেই সরকার জাতীয় নিরাপত্তাকে বিঘ্নিত করে। কিন্তু বিএসএফ তো কেন্দ্র সরকারের হাতে। অবশ্যই আছে, কিন্তু বিএসএফ কেন্দ্র সরকারের হাতে থাকলে কি হবে? শুধু তো বিএসএফ এর উপর ভরসা করে থাকলে হবে না। আজকে একটা স্টেটে আপনি বলছেন গরুর ব্যবসার মতো, মানে সমস্ত রাজ্যের পুলিশ এবং বিএসএফ তারা যেমন গরুর ব্যবসা একসঙ্গে। আমি মানে কেন্দ্র, আন্তঃরাজ্য এবং কেন্দ্র একটা অদ্ভুত সুন্দর মিলনের মধ্যে দিয়ে গরুর যে ব্যবসাটা চলে, আপনি বলছেন রোহিঙ্গাটাও চলছে। সেটা সে গরুর ব্যবসার ক্ষেত্রে আমি বলতে পারবো না, এটা অভিষেক ব্যানার্জি ভালো বলতে পারবে, এটা ওর কাজ, আমাদের কাজ নয়। আমি শুধু একটা কথাই বলবো যে জাতীয় নিরাপত্তা পশ্চিমবঙ্গ থেকে বিঘ্নিত হচ্ছে, অন্য কোনো স্টেট থেকে হচ্ছে না। যত দেখবেন ভুয়ো ভোটার, যত দেখবেন বাংলাদেশি রোহিঙ্গা, তাদের আশ্রয়স্থল, নিরাপদ আশ্রয়স্থল হচ্ছে পশ্চিমবঙ্গ। যার ফলে আজকে আপনার আমার মতো লোকেদের কষ্ট হচ্ছে। আগামী দিনে এই কষ্টটা আরও বাড়বে যদি আমরা এই রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের এখান থেকে বিতাড়িত করতে না পারি। তাই এখন বিজেপি ক্ষমতা এলো না আদার্স কেউ ক্ষমতা এলো সেটা বড় ইস্যু নয়, তৃণমূল কংগ্রেস যাক, এটা মানুষের সবার মুখে, ম্যাক্সিমাম সবার মুখে কেন বলবো, ম্যাক্সিমাম মানুষের মুখে এই বক্তব্য আছে এবং আগামী দিনে এটা ভোট বাক্সে প্রতিফলিত হবে। আমরা 38-39% ভোটেতে 3টে নির্বাচনে আছি, আর আমাদের 5-6% ভোটের জন্য পিছিয়ে আছি। আমরা আশা করছি মানুষ যেভাবে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই শুরু করেছে এবং বিজেপি কার্যকর্তারা যেভাবে ডেডিকেটেডলি লড়াই করছে। এটা কি সব রাজ্যে করছে, মানে মানে সব জেলাতে কি করছে? সব ম্যাক্সিমাম জেলাতেই হচ্ছে। আপনি অর্জুন সিং, আপনারা তো একটা ওয়ার্কশপ নিলে পারেন। এই ওয়ার্কশপ নেওয়ার জন্য আমাদের কেন্দ্রীয় স্তরের নেতারা আছেন, তারা কিন্তু কেন্দ্রীয় স্তরের নেতারা তো এই বাংলার ডিএনএটা কি এত বোঝে? ধরুন আপনি বা অর্জুন সিং যেভাবে পারবেন মোকাবিলাটা করতে, এরা তো সংসদীয় রাজনীতিতে অতটা পোক্ত নন অনেকে। আমি মানছি তাদের আদর্শ আছে, তাদের অনেক কিছু আছে। দেখুন যারা মানে এরকম একটা টিম করলে হয় না, অর্জুন সিং আপনি আপনারা সবাই মিলে বসে, মানে কিভাবে কি স্ট্র্যাটেজিতে চলবে? দেখুন যারা আমাদের কেন্দ্র স্তরের নেতৃত্ব দিচ্ছেন, ওনারা গোটা ভারতবর্ষ সম্বন্ধে বোঝেন, শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা ভারতবর্ষ সম্বন্ধে বোঝেন। ওনারা এসে এখানে যেইভাবে আমাদের যে বঙ্গ বিজেপি ইউনিট যেইভাবে চলছে এবং লড়াইয়ের জায়গা যেভাবে মজবুত হচ্ছে। আপনি বলছেন নেতাদের, শীর্ষস্তরের নেতাদের মধ্যে, মানে দিলীপ বাবু, শুভেন্দু বাবু, সুকান্ত বাবু, এদের যে নিজেদের মধ্যে লড়াইটা বলছেন, এটা দেখানো, আমি কোনোদিনও এটা নিজে ভাবিও না এবং এটার আঁচও পাই না। আমার যেটা মনে হয়, ভাবলে কষ্টই লাগে। না না, আমাদের যারা নেতৃত্ব আছে সবাই পার্টির একটা দিক থেকে এক জায়গায় সবাই একমত যে তৃণমূলকে তাড়াতে হবে। তো সেই ক্ষেত্রে সবাই দেখুন, সব লিডারশিপের ব্যক্তিগত মতামত আলাদা থাকতে পারে, কিন্তু পলিটিক্যাল দিকে যখন বিজেপি, তখন সবাই একমত যে তৃণমূল কংগ্রেসকে তাড়াতে হবে। সেখানে আমাদের যারা শীর্ষ নেতৃত্ব আছে তারা সেখানে সবাই এক জায়গায়, শ্রমিক দা, সুকান্ত দা, শুভেন্দু দা, দিলীপ দা, সবাই এক জায়গায় তারা লড়াই করছে এবং নেতৃত্ব যেভাবে নির্দেশ দিচ্ছে সেভাবে গোটা বাংলা জুড়ে লড়াইয়ের প্রতিফলিত হচ্ছে। এবং একমাত্র পশ্চিমবঙ্গে বিরোধী দল যারা 2,33,00,000 ভোটের আমরা প্রতিনিধিত্ব করছি, তারাই একমাত্র আন্দোলনে আছে পশ্চিমবঙ্গে, বাকি বিরোধী দলের কোনো দেখা নেই, তারা সব। Gauri Devi Institute of Medical Sciences and Hospital, GT Road, Rajpath, Durgapur.
Best place to study. For contact us, call 7797662222 97756962337. শ্রমিক ভট্টাচার্য এখন রাজ্য সভাপতি। দেখুন, অনেকে বলেন যে তিনি অন্যতম ভারতীয় জনতা পার্টির একজন নেতা, যিনি বাংলা সংস্কৃতি, বাংলা সাহিত্য, বাংলা কবিতা এবং ভারতীয় সাহিত্যে তার পাণ্ডিত্য আছে। কোথাও কি মনে হচ্ছে যে নরম সরম মানুষ, একজন বিদ্বান সুবক্তা বাগ্মীকে দিয়ে দেওয়া হলো এই পদে? কিন্তু যে লড়াইটার কথা আছে, মানে আপনি আর দিলীপ যাদব যে লড়াইটা করেন, সেই লড়াইটা কি শ্রমিক ভট্টাচার্য, যিনি শক্তি চট্টোপাধ্যায় পড়েন, জীবনানন্দ দাশ পড়েন, তিনি কি বুঝতে পারবেন? দেখুন, শ্রমিকদা আমাদের অনেক পুরনো নেতা। তিনি বিজেপির প্রায় জন্মলগ্ন থেকেই বিজেপিতে আছেন। শ্রমিকদা গোটা বাংলাকে চেনেন, ভালো হাতের তালুর মতো চেনেন। উনি বিভিন্ন জায়গায় আমাদের মানে ম্যাক্সিমাম কর্মী কার্যকর্তার সঙ্গে ওনার যোগাযোগ। কিন্তু এই সময় ভদ্রলোককে দরকার কোনো? দেখুন, লড়াইয়ের ক্ষেত্রে ভদ্র অভদ্র, আপনার দেখুন পলিটিক্যাল লড়াইয়ের ক্ষেত্রে আমি মনে করি সব ধরনের লোকের দরকার। আর শ্রমিকদার মতো নেতৃত্ব আমাদের যে পশ্চিমবঙ্গ লিডারশিপ, যিনি স্টেট প্রেসিডেন্ট হয়েছেন, আমরা সত্যিই গর্বিত যে উনি স্টেট প্রেসিডেন্ট হয়েছেন এবং উনি যেইভাবে গোটা বাংলাতে ওনার যে কথা রাখছেন এবং লড়াইয়ের জায়গাকে মজবুত করছেন, আমাদের যারা বিজেপি যারা গ্রাউন্ড লেভেলের কর্মী তারা খুব খুশি। ওনার রাজ্য সভাপতিত্বে কাজ করতে সবাই খুশি। এবং বাকি আমাদের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু দা, মাননীয় সুকান্ত দা, আমাদের কেন্দ্রীয় মন্ত্রী দিলীপ দা, সবাই যে যার মতো কাজ করছেন এবং পার্টি যা ইনস্ট্রাকশন দিচ্ছে পার্টি ইনস্ট্রাকশন ফলো করছে এবং প্রত্যেকটা জায়গায় কর্মীদের পাশে থাকার জন্য ছুটে যাচ্ছেন। তো এই লড়াইটাকে আমাদের বিজেপির যারা কার্যকর্তা কর্মী আছে তারা কিন্তু খুব ভালোভাবে নিয়েছে এবং তারা জোশ পাচ্ছে। আপনি বলছেন যে একটা নতুন হাওয়া, টাটকা হাওয়া এলো। হাওয়া তো আছেই, সঙ্গে সংগঠন। 2000 সবুজ আর গেরুয়া করার অসুবিধা কি জানেন? সবুজে দুজনের নাম করলেই হয়, গেরুয়াতে আপনাদের 4 জনের নাম করতে হচ্ছে এখন। এটাই তো বিজেপির এই দেখুন, উপরাষ্ট্রপতি পদপ্রার্থী ঘোষণা হলো। কেউ স্বপ্নও ভাবেননি যে উনি উপরাষ্ট্রপতি হতে পারেন। কিছু স্টেটের যে মুখ্যমন্ত্রী ডিক্লেয়ার হলো, দিল্লি বলুন, ছত্তিশগড় বলুন, রাজস্থান বলুন, মধ্যপ্রদেশ বলুন, আপনারা কেউ জানতেনও না, আমরা কেউ জানতামও না যে এরা মুখ্যমন্ত্রী হতে পারে। কিন্তু বঙ্গ বিজেপিতে হচ্ছে না। মানে ধরুন অর্জুন সিং, আপনি, মানে বিমান ঘোষ, যারা আপনারা দাপুটে, মানে আমি কিন্তু অন্যভাবে বলছি না, মানে দাপুটে আর কি, যারা পারেন একদম মানে সত্যিকারের লড়াইটা করতে, আপনাদের সেই জায়গায় নিয়ে আসছে না। পার্টি আমাদের যেমন দায়িত্ব দিচ্ছে সেই দায়িত্ব পালন করছে এবং সেই দায়িত্ব 100% দিয়ে আমরা পালন করছি। আমার যে দায়িত্ব ছিল, এখন আছে বা ভবিষ্যতেও থাকবে, আমার লিমিটেশনটা আমি বুঝি। বিজেপি সাংগঠনিক দল, আমরা কোনোদিনও লিমিটেশনের বাইরে যাই না। পার্টি আমাদের এই দায়িত্ব দিয়েছে, এটাই করতে হবে, এর বাইরে গিয়ে অন্যকে ডিস্টার্ব করি না। তো আমরা সাংগঠনিক দল, আপনারা জানেন যে এই সাংগঠনিক দলের সিস্টেম অনেক আছে, আমরা সিস্টেম ব্রেক করে কাজ করতে পারি না। পার্টি যেমন নির্দেশ দেয় সেই নির্দেশ আমরা পালন করি এবং নিজের 100% দিয়ে করি, মন থেকে করি, বিজেপিকে ভালোবেসে করি, পদ্মফুলকে ভালোবেসে করি। এবার আমি একটু খোলাখুলি কিছু আলোচনা করতে চাই, একদম খোলাখুলি। বিধানসভা নির্বাচন 2026, মানে রণডঙ্কা বেজেই গিয়েছে প্রায়। অনেকে বলছেন পুজোর পর নাকি অনেক কিছু হবে, কিন্তু বাংলার মানুষ এত ডেডলাইন পেয়েছে আর কিছু হচ্ছে না এবং সেই জন্য বাংলার মানুষ হতাশায় বলছেন কেন্দ্র রাজ্য একটা সেটিং আছে। আমি ওর মধ্যে আর যাচ্ছি না। আমি এটাও বলছি না যে পুজোর পরই খুব একটা কিছু হবে, কালী পুজোর পর থেকেই, ভাইফোঁটার পর থেকেই, আমি এগুলোর মধ্যেও যাচ্ছি না। কিন্তু কোথাও কি আপনার মনে হয় না ভারতীয় জনতা পার্টি আসলে কিন্তু কয়েক হাজার বুথে তো পোলিং এজেন্টই দিতে পারবে না? আপনি যদি এটা বলেন, আমি তো আমাদের তত্ত্বটা পরে আনছি। একবার 2011 সালে পিছিয়ে যাবেন, তৃণমূল কংগ্রেস যেবার ক্ষমতায় এসেছিল, কটা বুথে পোলিং এজেন্ট ছিল? আপনি একবার এটা আমার রিকোয়েস্ট হলো আপনার কাছে, একটু এই তথ্যটা নিয়ে দেখুন। না, কিন্তু অ্যাকচুয়ালি দেখুন 2019-এও তাই করেছি না। এক্ষেত্রে আমি একটা বলি আর কি, আপনি একদম ঠিক বলেছেন। 2011-তে অনেকগুলো কেন্দ্রে পোলিং এজেন্ট ছিল না, কিন্তু বামেদের গদ্দাররা তো ছিল, যারা চাইছিল বামকে নামিয়ে দিতে, তারা তো ছিল। তাহলে আপনি কি বলছেন আপনাদের গদ্দাররা, মানে অন্য কোনো গদ্দাররা আপনাদের হয়ে কাজ করবে? এই প্রসঙ্গেই আমি আপনাকে বলছি, পশ্চিমবঙ্গে 2011 সালে আমরা যেমন দেখেছি তৃণমূলের একটা ভালো ফলাফল, সিপিএমের 235-এর পর তৃণমূল ক্ষমতায় চলে আসা, ঠিক 2019 সালেও আমরা সেম দেখেছি। 19 সালে কি দেখেছি, আমরা কিন্তু অনেক বুথে এজেন্ট দিতে পারিনি,
কিন্তু 18টা সিট পেয়েছিলাম, যেটা কেউ কোনোদিনও ভাবেনি। তো বাংলার রাজনীতিতে 235-এর দম্ভ অহংকার আর তৃণমূলের এই 2021 সালের 215-16 দম্ভ অহংকার, এই দুটো একই। 2011 সালে মানুষ দেখিয়ে দিয়েছে, আবার 2026 সালে এখানে মানুষ দেখাবে। পোলিং এজেন্ট আমরা সাংগঠনিকভাবে, আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলছি, আমরা সাংগঠনিক দল। 2024-এ 70% বুথে আমাদের পোলিং এজেন্ট ছিল, 2024-এর লোকসভা নির্বাচনে 70% বুথে। আর 2026-এ সেটা আপনি দেখবেন প্রায় 80 থেকে 85% বুথ, আরও বেশি বুথে আমরা পোলিং এজেন্ট দেব, এবং সেখানে বিজেপি শক্তভাবে দাঁড়িয়ে লড়াই করবে। মানে আপনি বলছেন পুরসুরা চ্যালেঞ্জটা অন্য, যে সেখানে সব বুথেই বিজেপির পোলিং এজেন্ট থাকবে, বিরোধীদের পোলিং এজেন্টকে তুলে দেবেন। এই রাজনীতি আমরা করি না। কেউ যদি না বসতে চায় কি করতে পারি? তাকে তো বাড়ি থেকে ডেকে নিয়ে এসে বসাবো না। বা এই একই কথা কিন্তু জানেন তো শাসক দলের লোকেরাও বলেন আপনাদের এলাকার বাইরে। আমার এটা খুব ভালো লাগছে জানেন তো, এরকম একটা দাপুটের নেতা আপনি। মানে আমি বারবার যে প্রশ্নটা আপনাকে করছি, আপনারা অন্যদের কেন শেখাচ্ছেন না? এরকম নেতৃত্ব অনেক জায়গায়, অনেক লিডারশিপ আছে। কত নাম বলবো আপনাকে? আমাদের বিষ্ণুপুরের সাংসদ আছেন, সৌমিত্র দা আছেন, উত্তরবঙ্গে অনেক লিডার আছে, দক্ষিণবঙ্গে অনেক লিডার আছে, যারা যে যার জায়গাতে দাঁড়িয়ে সব পুরো একদম 100% দিয়ে লড়াই করছে, এবং পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে লড়াই করার প্রয়োজন সেই লড়াইটাই করছে। আর সবার মাথায় আছে যে 26-এ সরকারকে পরিবর্তন করতে হবে, ওই জায়গাতে আমরা সবাই একমত। তো লড়াই যার মধ্যে যা থাকুক আর দেখার কোনো প্রয়োজন নেই, টার্গেটটা সবার এক। কেউ এই দিক থেকে আসবে, কেউ ওই দিক থেকে আসবে, এসে কিন্তু জড়ো হবে এক জায়গাতেই। সেই লড়াইটা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে 26-এ হবে। বিমানবাবু, ধরুন আপনি দিলীপ যাদবকে 28,000-এরও বেশি ভোটে পরাজিত করেছিলেন 2021-এ। 2024-এ লোকসভা নির্বাচনে দেখলাম আমি লোকসভা নির্বাচনের ক্ষেত্রে বলছি, 6,000-এর কিছু সামান্য ভোট বেশি পেয়েছিলেন আপনাদের প্রার্থী। এটা কেন? এটা কি তাহলে কোথাও কি 28,000 থেকে ডাউনফল হলো? না, পুরসুরাতে আমি প্রায় 24,000 ভোটে লিড ছিল লোকসভাতে, কিন্তু হরিপাল বিধানসভা আমাদেরকে অনেকটা ব্যাক করেছে। প্রায় 33,000 ভোট আমরা মাইনাস করেছি ওখানে। না হলে আমরা আমাদের সাব ডিভিশনে যাব। তার মানে আপনি বলছেন পুরসুরাতে আপনি মোটামুটি ধরে রেখেছিলেন? হ্যাঁ, পুরসুরা আমরা মানে যে স্ট্র্যাটেজিটা 21-এ নিয়েছিলেন, মন দিয়ে আপনি 24-এও নিয়েছেন। হ্যাঁ, লোকসভাতেও আমরা 24,000 ভোটে লিড করেছি পুরসুরাতে। কি করে করলেন এটা? মানে দেখুন, আপনারা কি এখানে ছাপ্পা বা রিগিং? না, মানুষ ভোট দিয়েছে, আর কোনো অশান্তি করতে দিই না আমরা, মানুষকে ভোট দিতে দিই। তৃণমূল কংগ্রেস যদি মনে করে আমরা অশান্তি করব, আপনি দেখবেন দুদিন আগে খানাকুলে একটা ঘটনা ঘটে গেল। হ্যাঁ, আমি ওই প্রসঙ্গে আসছি। কিন্তু কি আশ্চর্য জানেন, তৃণমূলের অন্যান্য জায়গায় যারা শক্তিশালী, ধরুন দক্ষিণ 24 পরগনা, তারাও এই একই কথা বলে, পোলিং এজেন্ট বসতে চায় না। মানে আপনার ভাষ্যের সঙ্গে ওদের ভাষ্য, মানে তার মানে আমি ধরে নেব যে এই 4টে বিধানসভায় আপনারা শাসক, রাজ্যে অন্য শাসক। মানুষ আমাদের যেমন দায়িত্ব দিয়েছে আমরা পালন করছি। অসাধারণ এই কথাগুলোও বলেন জানেন আমার এখানে সবাই। দেখুন, তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির তুলনা করাটা মনে হয় ঠিক না আমার কাছে। এই কারণেই বলছি, কারণ তৃণমূল কংগ্রেস কোনো ক্যাডার ভিত্তিক পার্টি নয়। তৃণমূল কংগ্রেস হচ্ছে একটা ব্যক্তিগত মানুষের পার্টি। মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি, অনেকে বলেন প্রাইভেট লিমিটেড কোম্পানি, আমরা যেটা বলি। কেননা এটা কোনো পলিটিক্যাল দল নয়। যতই বলুক জাতীয় স্তরে পলিটিক্যাল দল ক্যান্সেল হয়ে গেছে, এটা হচ্ছে এই দুজনই দলের হচ্ছে ম্যানেজিং ডাইরেক্টর, একজন মালিক, একজন ম্যানেজিং ডাইরেক্টর। তারা যা বলে বাকিরা কর্মচারীর মতো শোনে, যাকে পছন্দ হয় রাখে, যাকে পছন্দ হয় না ছুঁড়ে ফেলে দেয়। তার সঙ্গে বিজেপির কোনো তুলনা হয় না। আর যাকে ছুঁড়ে ফেলে দেয় উচ্ছিষ্ট অনেককে আপনারা নিয়ে আসেন পার্টিতে। 2021-এ কিছু এরকম ঘটনা ঘটেছিল, চার্টার ফ্লাইট পাঠিয়ে দেওয়া হয়েছিল। যাই হোক, আমি সেই পেছনে যাচ্ছি না, কিন্তু 2026-এ আমরা খুব সতর্ক আছি। আপনি লক্ষ্য রাখবেন, 2026-এ আমরা সতর্ক আছি। বরঞ্চ আমাদের উচ্ছিষ্টগুলো তৃণমূল কংগ্রেস নিচ্ছে। আমাদের কিছু উচ্ছিষ্ট আছে যেগুলো তৃণমূল কংগ্রেস নিচ্ছে, যদিও সেটা পরবর্তী 26-এ নির্বাচনে দেখা যাবে। কিন্তু একটা কথা আমি বলতে চাই, তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির তুলনা এই কারণেই চলবে, আমরা সর্বভারতীয় দল এবং আমরা বহু রাজ্য শাসন করছি, এই জন্য নয়। আমাদের দলের একটা নীতি আছে, আদর্শ আছে। দীনদয়াল উপাধ্যায়জি, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যারা দলের প্রতিষ্ঠা করে গেছে, আমাদের একাত্ম মানবতাবাদ, আমরা একটা নীতি আদর্শের মধ্যে দিয়ে চলি। আর তৃণমূল কংগ্রেসের দলটা হচ্ছে একটা, মানে কি বলবো, ব্যক্তিতান্ত্রিক পার্টি। তো সেখানে এই দুই দলের তুলনা চলে না। আর যেটা আপনি বুথে পোলিং এজেন্টের কথা বলছেন, সত্যিই বলছি, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, কোথাও হুমকি চুমকি কিছু দিতে হয় না। কেউ যদি বুথে পোলিং এজেন্ট না বসতে আসে, সেখানে তো আমাদের কিছু করণীয় নেই।
তাকে আমরা মারতেও যাইনি, ধরতেও যাইনি। এই ক্ষেত্রে কী হয়, মানুষ শক্তিশালী বিজেপি, ওখানে মানুষ বিজেপির দিকে পুরোপুরি আছে, সেই কারণে তারা হয়তো ভয়। স্ট্র্যাটেজি কীরকম থাকে? আপনারা ধরুন এই 4টে জায়গায় আপনারা তো আমরা দেখেছি স্ক্রুটিনি করতে বেরোন, কিন্তু পশ্চিমবাংলার অন্য জায়গায় তো স্ক্রুটিনি করতে বেরোয় না। না, সব জায়গাতেই বেরোয় না, এরকম কিছু বিষয় নেই। আমরাও স্ক্রুটিনি করি ওখানে, না সব জায়গায় বেরোয় না। সেটা আমি একদিন দক্ষিণ 24 পরগনা আর ধরুন উত্তর 24 পরগনা কিছু অংশে আমি যেখানে মাইনরিটি এলাকা, যেখানে রোহিঙ্গা বাংলাদেশিরা ঢুকে আছে যেই জায়গাগুলোতে, সেই জায়গাতে স্ক্রুটিনি করতে বেরো না। আমাদের যারা পার্টি কার্যকর্তা তাদের পক্ষে নিরাপত্তাহীনতায় ভুগে সেই জায়গাতে। আমরা তো সেটাই চাই যে পশ্চিমবঙ্গের লোক পশ্চিমবঙ্গে বসবাস করুক, কিন্তু যারা এখানে অবৈধভাবে এসেছে তাদের এখানে না থাকাই ভালো, ভোটে জিতবার জন্য নয়, এটা আমাদের নিজেদের ভালোর জন্য। এসআইআর হলে আপনাদের তো তাহলে সুবিধা, স্ক্রুটিনিটা ওরা করে দেবে, মানে নেপোয় দই মারবে। না, আমাদের আপনার আমার তো সবার সুবিধা, এটা শুধু আমার ব্যক্তিগত সুবিধা নয়, বিজেপির শুধু সুবিধা নয়, এটা বাংলার মানুষের সুবিধা। এসআইআর হলে ধরুন আমি আপনাকে বলছি, ফলতার একটা বুথে 111 জন মৃত ভোটার চিহ্নিত হয়েছে, এই 111 জন তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটিং করতো। মানে আপনি বলছি ভূতে এসে ভোট দিত? হ্যাঁ, ভূতে ভোট দিত। তো এখন তো দেখতে পাচ্ছেন জায়গায় জায়গায় মৃত ভোটার, ভুয়ো ভোটার, ভূত ভোটার সব দেখতে পাচ্ছেন। তো এসআইআর হলে যেটা হবে সেটা হচ্ছে এই মৃত ভোটার যারা চিহ্নিত তো হবেই, সঙ্গে রোহিঙ্গা বাংলাদেশি যারা এখানে এসে অবৈধভাবে ঢুকে রয়েছে এবং কোনো কারণে আধার কার্ড বানিয়ে ফেলেছে, তারা চিহ্নিত হবে। চিহ্নিত হয়ে গেলে আমরা যারা পশ্চিমবঙ্গবাসী, আমরা যারা ভারতবাসী, আমরা ভারতবর্ষে বাস করি, আমরা একটু নিশ্চিন্তে নিরাপত্তার সঙ্গে থাকতে পারবো। অবশ্যই আমি আপনাকে একটা পদ্ধতি বলছি যে একটা নির্বাচন আসার আগে বিরোধী দলগুলো, সেটা সিপিএম হতে পারে, কংগ্রেস হতে পারে, বিজেপি হতে পারে, তারা কি করে, তারা স্ক্রুটিনি করা উচিত। শাসকও করবে, অবশ্যই শাসক করেও। একবার স্ক্রুটিনি হয়, দ্বিতীয়বার স্ক্রুটিনি হয় এবং তৃতীয়বার চূড়ান্ত স্ক্রুটিনি হলো। সেই স্ক্রুটিনিতে জেনে নিল যে কে কত কোথায় কি রয়েছে, জাল ভোটার আছে নাকি, ভুয়ো ভোটার আছে নাকি, ভূত এসে ভোট দেওয়ার সম্ভাবনা আছে নাকি, এবং তারপর সেই কাগজটা নিয়ে আর একটা ফ্রেশ কপি নিয়ে পোলিং এজেন্ট বসে দেখে, যদি সেরকম মনে করে চ্যালেঞ্জ জানায়। এই তো সহজ সরল উপায়। তা এই জায়গায় একটা ভারতীয় জনতা পার্টি, পৃথিবীর বৃহত্তম পার্টি, মানে গণতান্ত্রিক বৃহত্তম পার্টি, মানে চাইনিজ কমিউনিস্ট পার্টি তো আর সেই হিসেবে গণতান্ত্রিক পার্টি নয়, বৃহত্তম পার্টি বলে আপনারা দাবি করেন, এই সামান্য কাজটা করতে পারে না? আপনার মনে হয় না এত নেতা নেত্রী হয়ে কী লাভ হলো? পশ্চিমবঙ্গের রাজনীতিতে আপনি যতক্ষণ পর্যন্ত শাসকে না বসছেন ততক্ষণ পর্যন্ত আপনি যদি মনে করেন যে আমি 100% বুথে স্ক্রুটিনি করে আমি আগাবো, ভুল। যেটা এর আগে কোনো কেউ 77 সালে আমরা যখন দেখেছি রাতারাতি সিপিএম ক্ষমতা এসেছিল কংগ্রেসের দেখায়, আবার 2011-তে দেখলাম যেভাবে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলো। আপনি ইতিহাস দেখবেন, কোনো ইতিহাসে এরকম নেই যে বিরোধী দলগুলো পশ্চিমবঙ্গে 100% বুথে স্ক্রুটিনি করে ম্যাপিং করে এখানে ক্ষমতায় এসেছে, বিশেষ করে পশ্চিমবঙ্গ। এটা হয় না। সেই তুলনায় বিরোধী দল হিসাবে বিজেপি যথেষ্ট শক্তিশালী। আজকে আমরা পশ্চিমবঙ্গে যা বুথ আছে তার অর্ধেকেরও অনেক বেশি বুথে আমরা স্ক্রুটিনি করতে পারি। তৎকালীন সময়ে যারা ক্ষমতায় এসেছে, সিপিএমের কথা ছেড়ে দিন, তারা স্ক্রুটিনি তো দূরে করে, তারা তো ক্ষমতায় আসবে ভাবেইনি 77 সালে রাতারাতি ক্ষমতায় এসেছে। আর তৃণমূল কংগ্রেসের যে ক্ষমতা এসেছে, আপনি এটা বলতে পারবেন না যে ওরা সংগঠন করে ক্ষমতায় এসেছে। না, এটা একদম বলছি না। ওরা শুধুমাত্র অ্যান্টি সিপিএম হাওয়াতে ক্ষমতায় এসেছে। কিন্তু আপনারা তো আমরা কিন্তু তৃণমূল হতে পাচ্ছেন না। না, এবার বলি আপনাকে, তৃণমূল সেম সাইড কেস খেয়ে বসে আছে। তৃণমূল কংগ্রেসের নারদা এগুলো বলছি, ওটা সেম সাইড কেস। নারদা আমি আপনাকে কিন্তু নির্বাচনের আগে আমি একদম বিড়ম্বিত করব না, কিন্তু এটা ঠিক নারদা সেম সাইড কেস আছে অনেক। না, নারদা সেম সাইড কেস বিজেপির সঙ্গে যায় না। তদন্ত করছে সিবিআইডি, নির্দেশ আসছে সুপ্রিম কোর্ট হাইকোর্টের, সেখানে বিজেপি কি রোল আছে আমার তো মাথায় ঢোকে না। বিজেপি তো আর বলে দেয়নি এটা তদন্ত করো। কিন্তু আমরা দেখুন, এটা তো আপনি আমার সঙ্গে একমত হবেন নাকি জানি না, যে সিবিআইকে আমি তো খুব সম্মান করি এবং আমি ছোটবেলা থেকেই সম্মান করি, আপনিও নিশ্চয়ই করেন, কিন্তু কি আশ্চর্য, সিবিআই কিন্তু সব জায়গায় খুঁজে পেতে পারে, খাগড়াগড়ে চলে যেতে পারে, মানে আমি কথার কথা কেন্দ্রীয় এজেন্সি খাগড়াগড় চলে যাচ্ছে,
আন্দামান নিকোবর চলে যাচ্ছে, ভান্তুয়া না পান্তুয়া বলে দ্বীপ আছে সেখানেও চলে যাচ্ছে কেন্দ্রীয় এজেন্সি, কিন্তু দক্ষিণ কলকাতার রাস্তা চেনে নাই, মহা সমস্যা। এই বিষয়ে আমি মন্তব্যে যাব না, কারণ এই বিষয়টা আমার ম্যাটারও নয়, আর বলতেও যাব না আমি। ইডি সিবিআই সম্পূর্ণ স্বশাসিত সংস্থা। মানে এটা আমি কিন্তু বলছি না, এটা নিন্দুকেরা বলছে। নিন্দুকেরা অনেক কথাই বলে, আমি এই তর্ক বিতর্কে যাব না, কারণ এটা আমাদের ম্যাটারই নয়। আপনাকে আবার বলছি, আমি কোর্টের নির্দেশে, মহামান্য কোর্টের নির্দেশে তদন্ত হচ্ছে, তদন্তভার দেওয়া হচ্ছে, কখনো ইডি কখনো সিবিআইকে, তারা কোর্টের নির্দেশ অনুসারে তদন্ত করছে, সেখানে রিপোর্ট জমা করছে। ঠিক ভুল না হওয়ার সিদ্ধান্ত নেবার অধিকার অবশ্যই। খুব সুন্দর বললেন, ছোটবেলা থেকে ক্রিকেট নিশ্চয়ই খেলতে ভালোবাসতে, ক্রিকেট না ফুটবল কোনটা প্রিয় ছিল? একদম, যেভাবে স্পিন এবং ফাস্ট বলগুলো যেভাবে আপনি একের পর এক এড়িয়ে যাচ্ছেন, মানে কখনো ডিফেন্সিভ কখনো আপনি একদম এড়িয়ে যাচ্ছেন, এটা বোঝা যাচ্ছে, কিন্তু ক্যাচ তুলবেন না। আমি এবার একটু অন্য প্রসঙ্গে আসছি, তারপর আমার সহকর্মী নারায়ণ আছে, আমার সহকর্মী রিয়া আছে, ওরাও প্রশ্ন করবে। কোথাও কি মনে হচ্ছে, আমি যে পথটা বলছিলাম যে একটা নির্বাচন তো এইভাবে হওয়া উচিত, কোথাও কি মনে হচ্ছে যে সাংগঠনিকভাবে ভারতীয় জনতা পার্টি, সে যতই শাসকের ভয়ে থাকুক, যে সাহায্যটা কেন্দ্র থেকে পাওয়া উচিত ছিল সেটা পাচ্ছেন না? কেন্দ্র থেকে আপনি যদি বলেন, কেন্দ্র বিজেপি থেকে যেমন সব রাজ্য সাহায্য পায়, সেরকম সাহায্য পশ্চিমবঙ্গ আরো বেশি পাচ্ছে না, এরকম বিষয় নয়। পশ্চিমবাংলায় সেটিং আছে বলে পশ্চিমবঙ্গ সরকার এই সেটিং তত্ত্বটা আমার পরিষ্কারভাবে আপত্তি আছে। যারা এটা বলে তারা একমাত্র বিজেপি বিরোধিতা করে বলে বলে। সেটা সাধারণ মানুষও হতে পারে, যারা বিজেপিকে হয়তো পছন্দ করে না। সবাই তো বিজেপিকে পছন্দ করে, তৃণমূলকে পছন্দ করে না সেও তো বলতে পারে। আমি জানি না সেটা। আপনার কি মনে হয় সিপিএম এর কর্মীরা, নেতারা তৃণমূলকে পছন্দ করে, বিজেপিকে আরো বেশি অপছন্দ করে? সিপিএম এর স্ট্র্যাটেজিটা একটু আলাদাই আছে। সিপিএম এর যারা গ্রাউন্ডে কাজ করে তারা চায় না তৃণমূল ক্ষমতায় থাক, আর সিপিএম এর যারা নেতা তারা চায় তৃণমূল ক্ষমতায় থাক। তো ওদের স্ট্র্যাটেজি একটু আলাদা। গ্রাউন্ডের যারা রয়েছে তাদের কি এবার আপনারা কি বোঝাবেন যে এবার যতই তুমি সেকু হও, এবার ভোট দাও পদ্মে? আমরা তো বোঝাচ্ছি, এবং আপনি জেনে থাকবেন, রোগ তো আর রাতারাতি জন্মগ্রহণ করছে না। অনিল বসু আরামবাগ কেন্দ্রে রেকর্ড মার্জিনে জিততেন, একদম জিততেন। তো সেখানে অন্য দল খুব অল্প স্বল্প ভোট পেত, কি বিজেপি কি তৃণমূল অল্প স্বল্প ভোট পেত। তো এখন সেখানে ধরুন এইবারে লোকসভা নির্বাচনে আমরা তৃণমূলের থেকে 6,000 ভোট কম পেয়েছি। আমরা 7 লক্ষ সামথিং পেয়েছি, 6,000 না কত পেয়েছি, আর ওরা 7,11,000 কত পেয়েছে। তাহলে এই যে 7,06,000 ভোট, এই ভোটটা কোত্থেকে আসছে? সেখানে তো মানে মানুষ তার জন্মগ্রহণ করছে না। সিপিএম বামফ্রন্টের ভোট তো বিজেপির সঙ্গে জুড়েছে না, সিপিএম এর ভাঙা ভোট তো বিজেপির সঙ্গে জুড়েছে। কিন্তু অনেকে ভয় পাচ্ছেন মীনাক্ষীর নেতৃত্বে বা এই নতুন ছেলেদের প্রতিকূলের নেতৃত্বে যেভাবে সিপিএম উঠে আসছে, তাতে বিজেপির মানে পাখা ধানে মই দিয়ে দেবে। না না না, ওইটা নিয়ে আমাদের কোনো চিন্তাও নেই, ভাবনাও নেই। শুধু যারা সিপিএম যারা করছে এখনও, তাদের কাছে আমাদের একটাই বার্তা, মাননীয় রাজ্য সভাপতিও বলেছেন যে আগে তৃণমূলকে ক্ষমতা থেকে সরান, তারপর আপনারা ভাববেন পরবর্তী কি করবেন। আপনি কি মনে করেন সিপিএম বা কংগ্রেস এরা তৃণমূলকে হাঁটাতে পারবে না? এই রাজ্যে একমাত্র বিজেপি হাঁটাতে পারে। সিপিএম কংগ্রেস তো নেই পশ্চিমবঙ্গে, আছে কোথায়? বিধানসভাতে কে আছে? সিপিএম না আছে না কংগ্রেস আছে? জিরো। লোকসভা নির্বাচনে কি হয়েছে সিপিএম কংগ্রেসের? কিচ্ছু নেই। সিপিএম কংগ্রেসকে আমরা অত দূর পর্যন্ত নিয়ে যেতে বলছি না। যেই কটা সাপোর্টার আছে সিপিএম কংগ্রেসের, তাদের উদ্দেশ্যে আমাদের একটা বার্তা, আপনারা আসুন, এসে আগে তৃণমূলকে তাড়ান। যেমন 2011 সালে সংঘবদ্ধ হয়ে সিপিএমকে তখন এখান থেকে হটানো হয়েছিল, ঠিক সেরকম 2026 সালে একই পরিস্থিতি এইবারে হতে যাচ্ছে বলে আমাদের মনে হয়। ধরুন রাজ্যে যারা নেতা আছেন, অবশ্য শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার এবং অন্যান্যরা, সেই জায়গায় দাঁড়িয়ে আমি দিলীপবাবুর নামটাও বাদ দিচ্ছি না, দিলীপ ঘোষ, এই নামগুলো বাদ দিয়ে ধরুন বাইরে থেকে যখন আসে, মানে এটা অনেকে বলেন আর কি, যে পশ্চিমবাংলায় এলে কামিনী কাঞ্চনে আক্রান্ত হয়ে পড়ে কেন্দ্রীয় নেতৃত্ব। এবার কি আপনার সেরকম মনে আছে যে এবার? না, আমি এগুলো নিন্দুকেরা বলে, অনেক কথাই বলে, পলিটিক্যাল যারা লিডার হয় তাদের সম্বন্ধে, তাদেরকে বদনাম করবার জন্য অনেক কিছু প্রচার করে, বিভিন্ন নেতার এগেনস্টে করে, কিন্তু সেইগুলোর সত্যতা প্রমাণ কোথাও হয় না। আপনাদের খারাপ লাগে না? আপনারা খেটে করছেন, ও কেন্দ্র থেকে নেতৃত্ব এসে কামিনী, এই বিষয়গুলো তো আমরা পাত্তাই দিই না, আমরা জানি তো এগুলো অপপ্রচার চলে। আপনি যখনই কোনো জায়গায় একটা দাঁড়িয়ে লড়াই করবেন,
তো আপনাকে বদনাম করবার জন্য একজন মানে কিছু লোক তো রেডি থাকবেই। তো এগুলোকে পাত্তা দিতে গেলে আপনি কাজ করবেন কখন? এগুলো নিয়ে মাথায় রাখি না আমরা। এগুলো শুধু বদনাম অপপ্রচার করে আপনার কিছুটা ক্ষতি করবার জন্য কিছু বিরোধী দ্বারা চেষ্টা করে, কিন্তু দিনের শেষে এগুলোতে কিছু ক্ষতি হয় না। কারণ এইগুলো মানুষ এখন অভ্যস্ত হয়ে গেছে যে ও লিডারশিপ দিচ্ছে মানে ওর এগেনস্টে কিছু বলা হবে, ওর এগেনস্টে কিছু করা হবে, কিন্তু সেটা সত্য হবে না। এগুলো করে করে এখন মানুষের মনে ঢুকে গেছে যে এই বিষয়গুলো শুধুমাত্র বদনাম করবার জন্যই করা হয়। সকল পলিটিক্যাল লিডারের কথা বলছি। এবার যাদের প্রমাণ তথ্য সহ সামনে আসে সেগুলো মানুষ বিশ্বাস করে, আর যেগুলো মুখে বলা হয় সেগুলো বিশ্বাস করে না। খানাকুলের ঘটনাটা অনেকে বলছেন উলট পুরাণ আর কি, মানে একেবারে উল্টে দিয়েছেন সব কিছু। সেখানে বেচারা শাসক দলের কর্মীদের আপনারা বেধড়ক মার মেরেছেন। না না, এটা ভুল রটনা। বিষয় হচ্ছে, প্রথম দোষ হচ্ছে পুলিশের, যারা পারমিশনই দেয়নি বাইক মিছিলের। বাইক মিছিল করা দরকার ছিল না, আটকাতে পারেনি, তো তাতেও বাইক মিছিল করেছে। করার ফলে আমাদের সামনে পার্টি অফিস ছিল, সেখানে তারা আক্রমণ চালায়। আক্রমণ চালানোর ফলে এলাকা তো বিজেপির, তো তারা সেখানে প্রতিরোধ করে। প্রতিরোধ করার ফলে যে ঘটনাটা ঘটেছে তার প্রতিবাদে আমরা 12 ঘন্টার বন্ধ রেখেছিলাম। খানাকুলের সাধারণ জনতা বন্ধটাকে সফল করে উত্তর দিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেসকে যে এখানে তৃণমূল কংগ্রেসের কোনো জায়গা নেই। এবং গতকাল আমি থানা বিক্ষোভও ছিলাম, সেখানে আমরা অভিযোগও দায়ের করেছি যে যারা তৃণমূল কংগ্রেসের ওখানে এই লিডারশিপ দিয়েছে এই বিষয়গুলোতে। ওই একমাত্র দেখুন আমাদের ওখানে এই যে বন্ধ হলো, বন্ধের মানুষের এত সাড়া ছিল, স্কুল পর্যন্ত বন্ধ করে রেখেছিল, স্কুল পর্যন্ত বন্ধ। এবং তৃণমূল কংগ্রেসের একটা পার্টি অফিসও খোলা ছিল, তারাও বন্ধ রেখে দিচ্ছে। তৃণমূলও আপনাদের, মানে বিষয়টা হচ্ছে মানুষ, জনতা জনার্দন এমন একজন যারা চাইলে সব কিছু করতে পারে, আর সেখানে আরামবাগ সাব ডিভিশনের মানুষ বিজেপির সঙ্গে আছে। এটা তৃণমূল কংগ্রেস উপর যারা নেতৃত্ব আছে তারা বুঝে গেছে। তো ওখানে যারা আছে তাদেরকে বলে কিছু তো লড়াই করতে হবে, কিছু তো লড়াই করতে হবে, তারা করে, দিনের শেষে জিরো হয়। এসআইআর হলে আপনার মনে হয় যে সমস্ত বিধানসভায় 294টা বিধানসভায় এবার তার প্রভাব পাওয়া যাবে? নিশ্চিতভাবে। পঞ্চায়েত নির্বাচনগুলোতে তৃণমূল কংগ্রেস যেভাবে জিতেছে আপনারাও জানেন, গোটা বাংলার মানুষ জানে। পৌরসভা নির্বাচন, পঞ্চায়েত, যেগুলো রাজ্য পুলিশ দিয়ে ভোট হয়, সেখানে কি সব তো ভুয়ো ভোটার, এবং ভোট দিতে দেয়নি, ছাপ্পা এই করে জিতেছে। এসআইআর হলে যেটা হবে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে যাদের ভোটে তৃণমূল কংগ্রেস এখানে বারবার জিতে এসছে, ভুয়ো ভোটার, ভূত ভোটার, রোহিঙ্গা, বাংলাদেশে অনুপ্রবেশকারী যারা, যেই ভোটগুলো তৃণমূল কংগ্রেসের কাছে ইম্পর্টেন্ট, যেমন বিহারে ধরুন প্রায় 50 লক্ষর কাছাকাছি বাতিল হয়েছে, তো সেখানে পশ্চিমবঙ্গে করলে আমরা আশা করছি প্রায় 80 লক্ষ থেকে 1 কোটি এরকম বাতিল হওয়ার সম্ভাবনা আছে। যেইটা বাতিল হবে সেটা ম্যাক্সিমামই দেখবেন ভুয়ো ভোটার, বাংলাদেশি, রোহিঙ্গা, যারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিত। তৃণমূল কংগ্রেসের 3 কোটি ভোট পাচ্ছে এই যারা ভুয়ো ভোটার, যারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে। আজকে কেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো কেন আজকে লাফালাফি করছে, কেন চিন্তিত? এই কারণেই চিন্তিত, কারণ এরা যদি বাতিল হয়ে যায় তাহলে ওরা 3 কোটি থেকে 2 কোটিতে নেমে আসবে, এবং তারা যে হারছে সে হারের ইঙ্গিতটা তারা আগে থেকেই পাচ্ছে। ওই জন্য এসআইআরের বিরোধিতা শুরু করেছে, যে যেভাবে তারা অবৈধভাবে জিতত সে জেতাটা এবার আর হবে না। এই কারণে তৃণমূল কংগ্রেসের যারা নেতা নেত্রী আছে তারা এখন এই এসআইআরের বিরোধিতা করতে শুরু করছে এবং নাটক করছে দিল্লিতে গিয়ে। এটা মানুষ বোঝে। Gauridevi Institute of Medical Sciences and Hospital, GT Road, Rajpath, Durgapur. Best place to study. For contact us, call 7797662222, 9775696237. আপনি একজন ভারতীয় রাজনীতিবিদ, পরশুরার বিজেপি বিধায়ক। পরশুরা সহ খানাকুল, গোঘাট, আরামবাগ রয়েছেন, এই জায়গাগুলোতে আপনারা দল করেন। আপনাদের দলে মহিলা নেত্রীর সংখ্যা অনেক দেখা যায়, কিন্তু মহিলা কর্মীদেরকে সেভাবে দেখা যায় না। আমি জানি না কেন বলছেন এটা, আমি আপনাকে ভিডিও দেখাতে পারি। আমরা আরামবাগে 5000 মহিলার মিছিল করেছি, শুধু মহিলা ছিল। এবং পুজোর আগে আমরা আরেকটা মহিলা মিছিল ওখানে অর্গানাইজ করব, সেখানেও প্রায় 5-6 হাজার মহিলা থাকবে। প্রচুর মহিলা কার্যকর্তা বিজেপি করে এবং বিজেপিকে সমর্থন করে। আমরা ওই সাইডে কিন্তু যেরকম নেত্রী দেখতে পাই, একদম তৃণমূল স্তরে, বুথ স্তরে কি মহিলারা নামেন? আছে আমাদের, বিশেষ করে যারা
এসসি সমাজের মহিলা, তারা বিজেপির সঙ্গে যুক্ত হয়েই আছে বুথ লেভেলে, বুথগুলোতে। আপনি দেখবেন এই খানাকুলে যে ঘটনাটা ঘটেছে, সেখানে দেখবেন মহিলারাই প্রতিরোধ করেছে। পার্টি অফিস আমাদের যখন ভাঙচুর হচ্ছিল, তখন সেখানে মহিলা কার্যকর্তা, মহিলা সমর্থক, তারাই সামনে এসে দাঁড়িয়েছে। বিজেপির সঙ্গে মহিলারা জুড়ে আছে, জুড়ে নেই এরকম নয়। এবারে কিছু কিছু জায়গাতে আছে যেখানে ভয়ে বেরোয় না, যে দেখতে হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা। আজকে আরজি কর থেকে শুরু করে এই কিছুদিন আগে সিঙ্গুরে একটা ঘটনা ঘটেছে, আমি ছিলাম সেখানেও। তো এই যে কতগুলো জায়গা বলবো আপনাকে, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে মহিলাদের উপর অত্যাচার হচ্ছে, সেই অত্যাচার তো মানুষ চোখের সামনে দেখছে। আজকে সন্দেশখালী কি ঘটনা ঘটেছিল আমরা সবাই জানি। এরকম সন্দেশখালী যদি পশ্চিমবঙ্গ জুড়ে ইনভেস্টিগেশন শুরু হয়, কতগুলো জায়গায় এরকম সন্দেশখালী হয়ে আছে, তখন সামনে চলে আসবে। তো মহিলারা কিসের জন্য সামনে বেরোবে? একজন মহিলা সে রাজনীতি করুক বা অফিসে কাজ করুক বা যাই করুক, তার যে নিরাপত্তাই নেই এখানে, সে কোন ভরসায়, কার ভরসায় বেরোবে রাস্তায়? বিজেপির সঙ্গে মহিলারা জুড়ে আছে, রাস্তায় হয়তো সব মহিলা বেরোচ্ছে না, কিন্তু বিজেপিকে সাপোর্ট করার জন্য অনেক মহিলা আছে যারা ভোট বাক্সে তার প্রতিফলন ঘটায়। আপনি বললেন রাজ্যে মহিলাদের নিরাপত্তা নেই, কিন্তু যে কাণ্ডটা আমরা দেখলাম আরজি করে, সেইখান থেকে আমরা দেখছি একটা নবান্ন অভিযান হয়েছিল। প্রথমে ছাত্র সমাজ করেছিল, ইদানিং 9ই আগস্ট অভয়ার বাবা মার ডাকে একটা নবান্ন অভিযান হয়েছে, সেখানে বিজেপিও পার্টিসিপেট করেছে। কিন্তু বিজেপির সমস্ত নেতৃত্বকে দেখা যায়নি। আপনি সংগঠনকে বেশি গুরুত্ব দিলেন, আমার প্রশ্নটা শেষ হয়নি, আপনি সংগঠনকে বেশি গুরুত্ব দিলেন, কিন্তু আপনার মনে হয় না এই পশ্চিমবঙ্গে বিজেপি তৃণমূল সরকার ভাঙতে গিয়ে আসলে দেখছে না যে নিজেদের দলটাই ভেঙে টুকরো টুকরো হয়ে আছে? সেখানে এক একটা নেতা এক একটা লবি তৈরি করেছে এবং তারা প্রত্যেকে এক জায়গায় এসে দাঁড়াতে পারছে না তৃণমূলের এগেনস্টে। সেখানে নারী নিরাপত্তা নিয়ে তারা কতটুকু লড়াই করতে পারবে? না, আপনার সঙ্গে এই বিষয়টা আমি একমত হতে পারছি না। এই কারণেই বলছি, মাননীয় রাজ্য সভাপতি যে নবান্ন অভিযানের ডাক অভয়ার মা বাবা দিয়েছিলেন, উনি পুরো ঘোষণা করেছিলেন যে এই নবান্ন অভিযানে পুরো বিজেপির ফুল সাপোর্ট আছে এবং বিজেপির কার্যকর্তারা ওখানে থাকবে। তো সেখানে পার্টির পক্ষ থেকে বিরোধী দলনেতাকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে আপনি ওখানটা লিড করবেন। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত তাকে অন্য জায়গায় ছিল আমাদের কিছু সরকারি কাজেতে, তিনি সেখানে ছিলেন। রাজ্য সভাপতি তিনি তার একটা কাজে ছিলেন। তো পার্টি সব লিডারশিপ একটা অভিযানে গিয়ে, আরেকজনের নাম তো এখন কেউ করে না, না আমি বিলম্বিত করবেন, আপনি বলুন। আর একজনের এই যে তিনজন তিন দিকে আছে, তাই তা বলে এটা নয় যে তিনজন কি একটা আন্দোলনে এসে হাজির হতে হবে। এটা পার্টির কোনো আন্দোলন ছিল না। অভয়ার মা বাবা ডেকেছিলেন, তার আহ্বান, আমিও ছিলাম নবান্ন অভিযানে। যখন অভয়ার মাকে মারা হয় এখানে, আমি পাশেই ছিলাম, হয়তো ভিডিও তো দেখতে পারেন। আমরা দেখেছি আপনি আছেন। তো বিষয়টা হচ্ছে যে পার্টির যখন গণতান্ত্রিক একটা আন্দোলন হবে, যেমন ধরুন এই যে কন্যা সুরক্ষা যাত্রা, মাননীয় বিরোধী দলনেতার উপর দায়িত্ব ছিল যে আপনি কন্যা সুরক্ষা যাত্রা বিভিন্ন জায়গায় যে নেতৃত্ব দেবেন, উনি গেছেন, নেতৃত্ব দিয়েছেন। মাননীয় রাজ্য সভাপতির উপর একটা অন্য দায়িত্ব আছে, উনি যাচ্ছেন সেখানে। মাননীয় সুকান্ত দা, মাননীয় দিলীপ দা, যাদের উপর সব দায়িত্ব থাকে পার্টি ভাগ করে দেয়, এই দায়িত্বই পালন করুন। সবাই এক জায়গায় কখন যায়? যখন সেন্ট্রাল স্তরে মোদিজি, অমিত শাহজি, নাড্ডাজি বা আরও যারা লিডার আছেন তারা যখন আসেন, তখন নিশ্চিতভাবে সব নেতৃত্বর এক কাছে থাকে, বাকিতে বিভিন্ন জনের বিভিন্ন কাজ থাকে। আমাদের দায়িত্ব ছিল ওই নবান্ন অভিযানে পার্টিসিপেট করা, আমরা এসে সবাই বিধায়করা পার্টিসিপেট করেছি। কিন্তু সম্প্রতি প্রধানমন্ত্রীর সভাতে সেখানে আমরা দেখলাম না প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষকে, অথচ তাকে যে কারণ দেওয়া হয়েছিল তিনি এখন কোনো জনপ্রতিনিধি নন সে কারণে, অথচ আমরা যাকে দেখলাম স্টেজে মিঠুন চক্রবর্তী, তিনিও কোনো জনপ্রতিনিধি নন। দেখুন, এই বিষয়ে আমি যাব না, এটা আমাদের সর্বোচ্চ নেতৃত্বের বিষয়। আমার মন্তব্য করা এই বিষয়ে কোনো ঠিক নয়। মাননীয় দিলীপদাও আমাদের দীর্ঘদিনের পুরনো নেতা এবং আমাদের সবার নেতা, এবং নেতৃত্ব যা ডিসিশন নেয়, যা করে, সেটা কেন্দ্রীয় নেতৃত্ব বোঝেন ভালো। আমরা তো যেখানে কাজ করি সেটাই বুঝি, এর বাইরের বিষয়ে কিছু বক্তব্য নেই। এখানে আমি একটা প্রশ্ন করছি, আমি নারায়ণের সূত্র ধরে, আগে মিঠুন চক্রবর্তীর ছবি যেভাবে দেখতেন এখন একটু বেশি দেখছেন? মিঠুনদা, দেখুন, মিঠুনদার তো বিজেপির থেকে চাওয়া পাওয়ার কিছু নেই। তিনি কোনো নির্বাচনে লড়াই করবেন না বলে দিয়েছেন। তিনি চায় পশ্চিমবঙ্গে সরকারটার মুক্ত হোক এবং বিজেপি সরকার প্রতিষ্ঠিত। তাই তিনি তার অত বয়সের ভারাক্রান্ত থাকা সত্ত্বেও তিনি কষ্ট করে করে প্রত্যেকটা জেলায় জেলায় ঘুরে কর্মীদের উজ্জীবিত করছেন, সাধারণ ভোটারদের উজ্জীবিত করছেন। তার তো পার্টির থেকে কিছু চাওয়া পাওয়ার নেই। তিনি আসছেন,
শুধুমাত্র তৃণমূল কংগ্রেস নামক যে একটা জঙ্গল রাজত্বের সরকার চলছে, এই সরকারটা পশ্চিমবঙ্গ থেকে যাক এবং বিজেপি ক্ষমতায় আসুক। তো উনি সেইভাবে কিন্তু বিজেপি ক্ষমতায় এলে এ রাজ্যের কি হবে? মানে আমি বিমানবাবু, আপনি তো বিধানসভারও মানে একটা আইনসভারও তো সদস্য, মানে সত্যি কি হবে? দলের ওপরে উঠে গিয়ে একটু জিজ্ঞেস করুন। দেখুন, কি হবে না হবে সেটা আমি বেসিক জিনিস আপনাকে বলতে পারি, বাকি তো নেতৃত্ব বলবে। আমি দেখুন, পশ্চিমবঙ্গে এখন যেটা চলছে, কোনো আইনের শাসন নেই, শাসকের আইন চলছে, এটা পরিবর্তন হবে। আপনার এলাকাগুলো বাদ দিয়ে? না, সব জায়গাতে। আমার এলাকাটা তো পশ্চিমবঙ্গের বাইরে নয়, সব জায়গাতে হবে। আপনারা প্রায় রাজ করছেন। রাজ মানে ভোটাররা আমাদের সঙ্গে আছে, আমরা ওখানে দেখবেন কোনো ঝামেলা অশান্তি নেই। আমরা কাজ করি, মানুষের সঙ্গে থেকে কাজ করি, বা অন্যায় হলে আমরা প্রতিবাদ। তো প্রথম কথা হচ্ছে এখানে একটা আইনের শাসন দরকার আছে, যেটা নেই এখন, এটা দরকার আছে। দ্বিতীয় বিষয় হচ্ছে পঞ্চায়েতি রাজ, যেই পঞ্চায়েতি ব্যবস্থাটা ভেঙে পড়েছে। এক, স্বাস্থ্য, শিক্ষা, 2, 3 পয়েন্ট ধরে ধরে যদি আমরা বলি, তো এই 3টে জায়গায় বিজেপি এসে প্রথম কথা হচ্ছে শিক্ষার হাল ফেরাবে। এসএসসি নেই, চাকরি প্রার্থীরা দিনের পর দিন বসে আছে, মারাই গেল হার্ট অ্যাটাক করে শিক্ষক। শিক্ষা ব্যবস্থা আজকে শিক্ষা ব্যবস্থা, আমরা স্বাস্থ্য ব্যবস্থার হাল দেখুন, আরজি করে অভয়ের কাণ্ড আপনারা লক্ষ্য করেছেন। বাকি শিক্ষা ব্যবস্থা ছেড়েই দিন, এখন যে কোনো একটা সরকারি হসপিটালে চলে যাবেন, আপনি গিয়ে একবার দেখে আসবেন পরিস্থিতিটা কী আছে। মেডিকেল কলেজ হয়েছে, মেডিকেল কলেজের যে সুবিধাগুলো দরকার বাংলায়, সেই সুবিধা কি সব জায়গায় পায় না। কোথাও কি মনে হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য, আইন শৃঙ্খলা এই বিষয়ে যেভাবে মাস মুভমেন্ট অর্থাৎ গণ আন্দোলন গড়ে তোলা উচিত ছিল গোটা রাজ্য জুড়ে, সেটা বিরোধী দল হিসেবে ভারতীয় জনতা পার্টি পারেনি? করছে, বিরোধী দল হিসাবে একমাত্র বিজেপিই করছে। প্রত্যেকটা পদক্ষেপে আন্দোলন একমাত্র বিজেপি করছে, এবং বিজেপি পরিষদীয় দল মাননীয় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে প্রত্যেকটা পয়েন্ট আউট করে তুলে ধরছে। আমরা যারা বিজেপি পরিষদীয় দলের মধ্যে আছি, বিধায়ক আছি, তারা তৃণমূল কংগ্রেসের সমস্ত অপকর্মের বিরুদ্ধে লড়াই জারি রেখেছে, এবং সেটা 2021 নির্বাচনের পর থেকে কন্টিনিউ চলছে, এবং পার্টির কর্মসূচি অনুসারে প্রত্যেকটা জায়গাতে এই কর্মসূচি নিয়ে চলেছে। একমাত্র বিজেপিতে করছে, আপনি সিপিএম কংগ্রেসকে দেখতে পাচ্ছেন না, খুঁজে পাচ্ছেন কোথাও? কিন্তু কোথাও মনে হয় না আপনার যে ভারতীয় জনতা পার্টির বিরোধী দল হিসেবে যেভাবে লড়াইটা দেওয়ার কথা ছিল সেই লড়াইটা দিতে পারেনি? না, আমার তো সেরকম মনে হয় না লড়াই দিচ্ছে। এবারে দেখুন, কিছু কিছু জায়গায় হচ্ছে না, শুধুমাত্র এই কারণেই হচ্ছে না যেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের বাস বেশি, সেই জায়গাতে আন্দোলনটা একটু কম হচ্ছে। যেখানে আমরা হিন্দুবাদী এলাকা, সেই এলাকায় যেমন আন্দোলন গড়ে ওঠা উচিত সেরকম আন্দোলন করে উঠছে। কিন্তু হিন্দুর মন কি ছুঁতে পারবে বাঙালি হিন্দুর মন? 39% তো ছুঁয়ে নিয়েছি, আর 4-5% বাকি আছে, ওটাও হয়ে যাবে এবারে। 39% বাঙালি হিন্দু তো বিজেপির সঙ্গে আছে, এটা তো পরীক্ষিত, প্রমাণিত, এর বাইরে তো কিছু নেই। বাকি 4-5% যেটা আছে, আশা করছি 2026 সালে নির্বাচন। কিন্তু কেন তারা পরিবর্তিত হবে কেন, মানে আশাটা কেন? প্রথম কথা হচ্ছে বাংলাদেশ তারা নিজের চোখে দেখেছে। বাংলাদেশে হিন্দুদের উপর যেভাবে অত্যাচার হচ্ছে, আপনি বলছেন তার প্রভাব পড়বে এখানে? পড়ছে তো, পড়বে নয়, পড়ছে। এবং পশ্চিমবঙ্গও হিন্দুদের উপর, আমি তো নিজে রামনবমীর মিছিলে হেঁটে অ্যাটাক হয়েছি, আমি কার কথা বলতে যাব? আপনিও জানেন, রিসরাতে রামনবমীর মিছিলে আমি দিলীপ দা ছিলাম, সেখানে আমাদেরকে অ্যাটাক করা হয়েছিল রাস্তার মাঝখানে, আমি আহতও ছিলাম। তো সেখানে একজন হিন্দু হিসাবে যদি রামনবমীর মিছিলে হাঁটতে না পারি, সেখানে যদি আক্রমণ হয়, বিধায়কের উপর যদি আক্রমণ হয়, রাজ্যের হিন্দুরা কি সুরক্ষায় আছে বলুন? আজকে ম্যাক্সিমাম জায়গাতে আপনি লক্ষ্য করবেন হিন্দুরা টর্চার হচ্ছে। আমরা এই নিয়ে তো অনেক আন্দোলন করছি, এবং রাস্তায় মানুষও দেখছে, মানুষও বুঝছে। এবং এটা কারা করছে? আমাদের রাজ্যের যারা বাঙালি মুসলমান তারা করছে না, ওই রোহিঙ্গা অনুপ্রবেশকারী যারা, তারা এসে আমাদের মধ্যে অশান্তিটা লাগাচ্ছে, এবং পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর চেষ্টা করছে। এবং তার শুরুয়াত তারা করতে চেয়েছিল মুর্শিদাবাদ, মালদা থেকে। সেটা আমরা হতে দেব না। রাজ্যের মুসলিমরা তারা কি আপনাদের ভোট দেবে? এ রাজ্যে যারা ভোট দিক বা নাই দিক, আমাদের রাজ্যে যারা ভারতীয় মুসলমান তারা ক্ষতিকারক নয়, এমন কোনো ব্যাপার নয় যে তাদেরকে বিজেপি কি ভোট দিতে হবে, বা তারা বিজেপি কি ভোট দিক। তারা যাদেরকে পছন্দ তাদেরকে ভোট দিতে পারে।
কিন্তু বিষয়টা ভোট দেওয়ার নয়, বিষয়টা নিরাপত্তা। কোথাও কি মনে হচ্ছে যে বাম কংগ্রেস এরা সংখ্যালঘু ভোটে, শাসকের সংখ্যালঘু ভোটে এবার 1% মানে 1% তাদের দিকে যাবে? বাম কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস আপনারা আগেও দেখেছেন, সংখ্যালঘু ভোটের তত্ত্বে সংখ্যালঘুরা সবাই তৃণমূল কংগ্রেসের সঙ্গেই আছে। এবং তারা যারা বাম কংগ্রেসের যারা সংখ্যালঘু আছে, বাম কংগ্রেসের যারা নেতৃত্ব আছে, তারা পরিষ্কারভাবে বলে দেয়, তারা তোমরা ভোটটা তৃণমূলকে দাও, পরিষ্কারভাবে তারা বলে দেয়। উপরে দেখা, আপনি তো দিল্লিতে দেখছেন একসঙ্গে বসে মশলা মুড়ি খাচ্ছে। আর আমি বাংলায় কি আপনি রাজনীতি করি, সীতারাম ইয়েচুরি, মমতা বন্দ্যোপাধ্যায়, ওখানে আপনার আমাদের কংগ্রেসের নেতারা এক কাছে বসে মশলা মুড়ি খাচ্ছে। আপনি কি করে পশ্চিমবঙ্গে এসে এদেরকে আলাদা করবেন? না, আপনাদেরও যখন মন্ত্রী ছিলেন বাবুল সুপ্রিয়, উনিও ঝালমুড়ি খেতেন মুখ্যমন্ত্রী। সে বাবুল সুপ্রিয় তো নেই এখন, তৃণমূল কংগ্রেস করে, সুতরাং ওই নিয়ে আর কথা বলতে না। তখন তো ছিলেন। দেখুন, এই যারা দোগলা, বিশেষ করে এই বাবুল সুপ্রিয়র মতো লোক, যারা বিজেপির সর্বকিছু করে আজকে তৃণমূল কংগ্রেসে গেছে, আবার শুনতে পাচ্ছি নাকি আবার বিজেপি মুখী হওয়ার চেষ্টা করছে, যা হোক সেটা হতে পারে বা নাও পারে। তো এরা অ্যাটলিস্ট বিশ্বাসযোগ্যতা মানুষের অর্জন করতে পারবে না। বাই ইলেকশনে বাবুল সুপ্রিয় জিতেছে, দিলীপ ঘোষের পাল্টা লবি কোথাও আবার বাবুল সুপ্রিয়কে আনার চেষ্টা করছে। না না না, ওই আমি বলছি না, ওইটা বলছি না, ওই সমীকরণটা এটা কোনো সমীকরণ এখানে খাটবে না। বাবুল সুপ্রিয় জিতেছে তো বাই ইলেকশনে, 26-এ নির্বাচনে ওকে দাঁড়িয়ে জিততে বলবেন, কোথাও একটা সিটে দাঁড়িয়ে ওকে জিততে বলবেন। না, ওই সিটে দাঁড়িয়েই তো জিতে যাবে। বললাম না, বাই ইলেকশনে জিতেছে বাবুল সুপ্রিয়। আপনার এই 2024-এর লোকসভার আগে বাই ইলেকশনে জিতেছে। 21-এ তো জেতেনি, 21-এ টালিগঞ্জে হেরেছিল বিজেপির হয়ে দাঁড়িয়ে। 21-এর পরে যে বাই ইলেকশন হলো আমাদের, সম্ভবত আপনি বলছেন এবার বাবুল সুপ্রিয় জিতবে না? বাবুল সুপ্রিয়কে নিয়ে একটু বেশি আলোচনা হয়ে যাচ্ছে মনে, আমি পাত্তা দেওয়ার প্রয়োজন মনে করি না। এই কারণেই মনে করি না, কারণ এরা স্বার্থপর সুবিধাবাদী লোক, এরা ক্ষমতার সঙ্গে চলতে চায়, ক্ষমতার সঙ্গে থাকতে চায়। কিন্তু যে গানটা আপনাদের উপহার দিয়ে গেছে সেটা তো বেশ ভালোই গান। আবার তৃণমূল কংগ্রেসের হয়ে গান করবে, আবার পরে আবার অন্য কোনো পার্টি করবে, এরা এরকমই করতে থাকে। এরা সুবিধাবাদী লোক, এরা কোনোদিনও কোনো পার্টির হতে পারে না। কিছু ব্যক্তি আছে রাজনীতিতে, তারা শুধুমাত্র নিজের স্বার্থের জন্য রাজনীতি করতে আসে। আর আমরা যারা গ্রাউন্ড থেকে জীবনের প্রথম দিন থেকে বিজেপি করছি, যবে থেকে রাজনীতি করি, যেই দিনে রাজনীতি ছাড়বো বিজেপির থেকেই ছাড়বো। কিন্তু ওপাশ থেকে ডাক আসেনি, বিধানসভার ওপাশ থেকে? 21-এর পর যোগাযোগ করা হয়েছিল, কিন্তু কোনোভাবে আমাকে পারেনি, নোয়াতে পারেনি। মানে দরাদরি ঠিক হয়নি? নোয়াতে পারেনি। দরাদরিকে, আমরা তো বিক্রি হওয়ার লোক নই। কি কি দিতে চেয়েছিল এমনি জানতে চাইছি। জাননি তো, ওই একটু বলে প্রসঙ্গ দিন না। ছেড়ে দিন, 21-এর নির্বাচনের পর অনেক কিছু ঘটনা ঘটে গেছে। তো একটা কথাই বলবো, যে আমাদের মতো যারা বিজেপির কর্মী আছে, তারাই বিজেপিকে টিকিয়ে রেখেছে। এই কারণে এই কর্মী তো খুবই অল্প, মানে এরকম না, খাঁটি বিজেপি। অনেকে আছে, হয়তো সবাই সামনে আসে না, কিন্তু বিজেপিটা তারা মন থেকে করে। সবাই হয়তো সামনে নেই, কিন্তু আন্তরিক। আপনি বলছেন কমিউনিস্ট পার্টি যারা করেন অনেকে খুব সাদা সিধে থাকেন, কোনোদিনই নেতৃত্বে আসে না, কাজ করে যান। আপনি বলছেন বিজেপিতেও এরকম কর্মী আছে? আছে, অনেক কর্মী আছে যারা ডেডিকেটেডলি পার্টিটা করে। তার জন্যই তো আজকে বিজেপি 39% ভোটে, 38-39% ভোট তো একদিন দুদিনে আসেনি। এবার ভারতীয় জনতা পার্টিকে, বিজেপিকে সংঘ সমর্থন করবে? দেখুন, দুটো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ মানুষ তৈরি করার একটা জায়গা, তার সঙ্গে পলিটিক্সকে জুড়ে দিলে হবে না। আমি এই বিষয়ে মন্তব্য করতেও চাই না, কারণ ওখানে মানুষ দেশ সেবার কাজে নিয়োজিত হওয়ার জন্য মন তৈরি করে, নিজের চারিত্রিক বৈশিষ্ট্যকে ঠিক করার জন্য রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে যায়। সেখান থেকে ফিরে আসার পর কোনো রাজনৈতিক দল এসে প্রতিনিধিত্ব করে। কিন্তু রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে রাজনীতি, এই দুটো একসঙ্গে যায় না, ওটা একটা আলাদা সংগঠন। আমরা বিজেপি করি একটা সংগঠন, তো ওখানেতে নিজেদেরকে শুদ্ধ করার জায়গা আমি মনে করি, কারণ ওখানেতে দেশভক্তি শেখানো হয়। এত বড় অরাজনৈতিক সংগঠন ভারতবর্ষে নয়, গোটা বিশ্ব জুড়ে কোথাও পাবেন না, যেখানে কোনো পয়সার ডিমান্ড থাকে না, যারা শুধুমাত্র দেশপ্রেম ভালোবাসার মাধ্যমে ওখানেতে যায়, এর বাইরে কিচ্ছু থাকে না। ওখানে
ওখানে ত্যাগ করার জন্য সব কিছু আছে, পাওয়ার জন্য কিচ্ছু নেই। আর এই রকম একটা সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, যেখানে আমরা আমাদের দেশভক্তি, দেশপ্রেম, মানুষ কীভাবে তৈরি হতে হবে, চারিত্রিক বৈশিষ্ট্য কীভাবে তৈরি হয়, সেইগুলো আমরা শিখি। ওটা যায়, ওর সঙ্গে রাজনীতি কোনো সম্পর্ক নেই। এবার আমার শেষ প্রশ্ন, ভারতীয় জনতা পার্টিতে বিধানসভা নির্বাচনে যে প্রার্থী তালিকাগুলো তৈরি হচ্ছে, কোথাও কি মনে হয় দল বদলুরা আবার চার্টার্ড ফ্লাইটে চলে আসবে? এই বিষয়ে আমি তো মন্তব্য করতে পারবো না, তবে আমার মনে হয় না এবারে ওরকম হতে পারে। কারণ নেতৃত্ব এবারে অনেক বেশি সংগঠন এবং কাজের দিকে অনেক ঐক্যবদ্ধ। কি মনে হয় 2026-এ তাহলে কি ফলাফল? বিজেপি ক্ষমতায় আসবে, বিজেপি ম্যাজিক ফিগার ক্রস করবে এবং ক্ষমতায় আসবে। এটা আমি শুধু এখানে মিডিয়ায় বলতে হবে বলে বলছি না। 26-এর পর ফের আমি যদি স্টুডিওতে আসি, অবশ্যই আসবে, দেখা হবে। সেই দিন আমার এই কথাটা আজকে ডেট দিয়ে বলে গেলাম আমি, আপনি মিলিয়ে নেবেন। মানে আপনি বলছেন এরকম হতে পারে ম্যাজিক ফিগারের কাছাকাছি না এলেও হয়ে যেতে পারে সেই রাত্রে? আমি তো ওই তত্ত্বে যাচ্ছি না, ম্যাজিক ফিগার ক্রস করবে না, শোনা যাচ্ছে, মানে ওরকম কোনো তত্ত্ব আছে? আমার যেমন ধরুন মুম্বাইতে আমরা দেখলাম ভাইপো পাওয়ার, মানে পাওয়ার ভাইপো আর কি। সেটা তো আলাদা বিষয়, কিন্তু আমরা তো ক্ষমতায় মুম্বাইতে একদম মানে খুব ভালোভাবে ক্ষমতায় এসেছি। হ্যাঁ, এখন ওই মডেলটাকে অনেকে ভাইপো পাওয়ার বলে, শরদ পাওয়ারের ভাইপো বলেই বলেন বোধহয়। পশ্চিমবঙ্গে ভাইপো মানে সবাই জানে বালি গরু চুরি করার লোক, এর বাইরে কিছু জানে বলে আমি জানি না। ভাইপোর ডেফিনেশনটাকে পশ্চিমবঙ্গের মানুষ একটা অন্য তন্ত্রে নিয়ে চলে গেছে। তাই আর কাকা ভাইপোর সম্পর্ক আর ভাইপো বলে কেউ ডাকে না, নাম ধরে ডাকে। কারণ ভাইপো বলে ডাকতে গেলেই চোর চোর মনে হবে। অসংখ্য ধন্যবাদ বিমানবাবু, এত সময় দিয়েছেন, এবং তার সঙ্গে সঙ্গে আপনি অবশ্যই সুস্থ থাকুন, ভালো থাকুন। 2026-এর নির্বাচনের আগে কিন্তু আবার আসতে হবে। ঠিক আছে, নমস্কার। নমস্কার।